পাকিস্তান তার নিজের সীমান্ত থেকে ভারতীয় সীমান্তের ভিতরে ভারতীয় বিমানকে ভূপাতিত করেছে। সুতরাং এই টেকনোলজিটা রাফায়েলকে অনেকটাই মৃত করে দিয়েছে। সেই কারণে কিন্তু আজকে ইউরোপের মার্কেটে রাফায়েলের যেই দর, সেই দর কিন্তু কমে গেছে। এদিক দিয়ে জেট এন্ড সির দর কিন্তু বেড়ে গেছে স্টক এক্সচেঞ্জে। যে বিএনপি কোনো ভুল করবে না, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো উদ্যোগ নেবে না, বিএনপি বরং আওয়ামী লীগকে এদেশের রাজনীতি থেকে নিষিদ্ধকরণের যে প্রক্রিয়া সেটাতে ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে বিএনপি সাথে রাখবে। তরুণ প্রজন্মকে ছাড়া আগামী নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত কঠিন হবে এবং সেই কঠিন জায়গায় আমরা পৌঁছাতে চাই না। তারা বাংলাদেশের শত্রু, তারা এই জাতির শত্রু, এই দেশের মানুষের শত্রু, এই দেশের সার্বভৌমত্বের শত্রু, এবং তারা একটা বিদেশি শক্তির হয়ে এই দেশে তারা দীর্ঘদিন আমাদের অপশাসন করেছে। সুতরাং এইটাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ভারত পাকিস্তান মানে আসলে টান টান উত্তেজনা। এটা শুধু যুদ্ধের মাঠে না, এটা আপনি যে কোনো ক্ষেত্রেই দেখবেন। ইভেন আপনি যদি খেলাধুলার কথা ভাবেন, যে ক্রিকেট খেলা, পৃথিবীর যত খেলা আছে বিশ্বকাপ ফাইনাল ফুটবলের, সেখানে যদি আপনি চিন্তা করেন দেখবেন ভারত পাকিস্তানের খেলার মধ্যে যে টান টান উত্তেজনা, এটা অন্য কোনো খেলা এইভাবে থাকে না। এনি ইস্যু রিগার্ডিং ইন্ডিয়া এন্ড পাকিস্তান, ইট এসকেলেটস টু ইটস হাইয়েস্ট অর্ডার। যে অবস্থাটা এখন তৈরি হয়েছে সেটা হলো, ভারত, আমরা যতটা দেখেছি, ভারত প্রথম অ্যাটাক করেছে 7 তারিখে মধ্যরাতের কিছুক্ষণ পর, এবং উইদিন 5 to 10 মিনিটস পাকিস্তান তার জবাব দিয়েছে। এবং পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের 3টি রাফেল, একটি MiG-21 প্লাস অন্য আরেকটি এয়ারক্রাফট তারা ধ্বংস করেছে, এবং সেই সাথে কিছু ড্রোন ধ্বংস করেছে। আর ভারতের দাবি অনুযায়ী তারা 3টি জায়গায় 9টি লক্ষ্যবস্তুতে আঘাত করে তাদের হিসাব অনুযায়ী সন্ত্রাসী বা যারা জঙ্গি আছে তাদের যে আস্তানা সেগুলো ধ্বংস করেছে। কিন্তু পাকিস্তান বলেছে সেগুলো ছিল কোনোটা মাদ্রাসা, কোনোটা মসজিদ, কোনোটা বাড়ি ইত্যাদি। আবার পাকিস্তান অন্যদিকে বলেছে যে আমরা ভারতের কাশ্মীরের ভিতরে ভারতের একটি ব্রিগেডকে অলমোস্ট ধ্বংস করেছি, তা আমাদের কাছে প্রমাণ আছে। 2-1টা এয়ারক্রাফটের ছবি আমরা দেখেছি, যে সেগুলো হলো রাফায়েল, এগুলো পড়ে আছে, এবং পাকিস্তানের দাবি হলো 5 জন পাইলটকে তারা গ্রেপ্তার করতে পেরেছে। এবং কিছু এগুলো বলা তো হচ্ছে যে ইসরায়েলি রাফায়েল, মানে ইসরায়েলি হতে পারে। ইসরায়েলের সাথে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক আছে, তাদের ভালো সম্পর্ক বলবো না, এটা আমি বলবো খুবই ভালো সম্পর্ক। এবং ইসরায়েলের প্রযুক্তি, ইসরায়েলের সহায়তা, ইসরায়েলের পরিকল্পনা ইত্যাদি নিয়েই ভারত কাজ করে। এটাতে বাংলাদেশে কেমন ঝুঁকিতে পড়তে পারে, মানে এটা যদি কন্টিনিউ? বাংলাদেশ তো ঝুঁকিতে অবশ্যই আছে। বাংলাদেশ ঝুঁকিতে এই কারণে আছে, প্রতিবেশী দেশ যদি যুদ্ধে জড়ায়, সেই যুদ্ধের আঁচ কিন্তু তার প্রতিবেশীর গায়ে লাগবেই। এখন কিভাবে লাগবে? এই যে সারোয়ার ভাই যেভাবে বললেন যে আমরা যে সিভিল বিমান যেটা ফ্লাই করতেছে, সেটা কিন্তু আমরা নির্দিষ্ট রুটে যেতে পারছি না, আমাদেরকে রুট চেঞ্জ করতে হচ্ছে, জ্বালানির ব্যয় হচ্ছে বেশি, দূরত্ব বাড়ছে, সময় লাগছে। তাছাড়া আমাদের এই যে খাদ্যপণ্যের আমদানি রপ্তানি, এগুলোর উপর একটা প্রভাব পড়বে। ইউক্রেন যুদ্ধে যেমন সারা বিশ্বব্যাপী একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমি মনে করি পাক ভারত যুদ্ধ যদি ভারতের পক্ষ থেকে উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এটা চলতে থাকবে। পাকিস্তান এইটাতে কখনোই এই যুদ্ধটা থামাবে না। কারণ এখনো পর্যন্ত পাকিস্তানের যতটুকু আমরা এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আমি আন্তর্জাতিক মিডিয়াগুলো মোটামুটি সবই ফলো করি, 7-8টা মিডিয়া, সেখানে আমি দেখেছি যে পাকিস্তান এগিয়ে আছে, মানে ক্লেইম ওয়াইজ। সেই ক্ষেত্রে পাকিস্তান চাইবে না ক্লেইম ওয়াইজ এগিয়ে থাকার সময় সে বলুক যে আমি একটা ট্রুসে যাই বা একটা সন্ধিতে যাই, এই মুহূর্তে যুদ্ধ বন্ধ রাখি। সুতরাং সে উদ্যোগটা নিতে হবে ইন্ডিয়াকে। ইন্ডিয়া যদি মনে করে যে হ্যাঁ আমি একটা বড় ধরনের লম্বা সময়ের যুদ্ধে জড়াবো নিজেকে, সেটা ইন্ডিয়ার চয়েস, ইন্ডিয়া করতে পারে। বাট পাকিস্তান মানে প্রিপেয়ার্ড আছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য একটা জিনিস যেটা বিশ্ব জানতো না, সেটা হলো চাইনিজ একটা এয়ারক্রাফট আছে, সেটা হলো জে-10C। এটা অ্যাটাকার এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটা দিয়েই সাধারণত
আমরা এই যে 3টা রাফায়েল, একটা মিগ-29 এবং আরো একটি যে বোমারু বিমান যেগুলো ভূপাতিত করেছে ওই এয়ারক্রাফটের সহায়তায়। তাছাড়া পাকিস্তানের কাছে অন্যান্য বিমানও আছে আরো, সেগুলো এখনো ইউজ করা হয়নি। তো পাকিস্তান তার নিজের সীমান্ত থেকে ভারতীয় সীমান্তের ভিতরে ভারতীয় বিমানকে ভূপাতিত করেছে। সুতরাং এই টেকনোলজিটা রাফায়েলকে অনেকটাই মৃত করে দিয়েছে। সেই কারণে কিন্তু আজকে ইউরোপের মার্কেটে রাফায়েলের যেই দর, সেই দর কিন্তু কমে গেছে। এদিক দিয়ে জেট এন্ড সির দর কিন্তু বেড়ে গেছে স্টক এক্সচেঞ্জে। সেই দিক দিয়ে বিবেচনা করলে আমি মনে করি ভারতের উচিত হবে, ভারত ভালো বোঝে, ভারত বিশাল বড় দেশ, বিশাল বড় সামরিক শক্তির দেশ, ভারত বিশ্বের 4 নম্বর শক্তির একটি দেশ সামরিক দিক থেকে। সুতরাং ভারত বিবেচনা করবে তারা যুদ্ধ চালিয়ে যাবে কি চালিয়ে যাবে না। কিন্তু পাকিস্তান এই মুহূর্তে অ্যাডভান্টেজে রয়েছে। এটুক তথ্য আমরা অন্তত মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আমি এইটা এখানে শেষ করতে চাই, যেহেতু এই ব্যাপারে আমি আর বেশি কিছু জানি না। তবে আমি একটু পিছনে ফিরতে চাই বিএনপি কে নিয়ে। বিএনপি বাংলাদেশে এখন সবচেয়ে বড় স্টেক হোল্ডার। এই মুহূর্তে এই যে ক্রান্তিকাল চলছে, এই ক্রান্তিকালে বিএনপি হলো বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। বিএনপির একটি ভুল বাংলাদেশকে মহাবিপদে ফেলতে পারে। এখন তো খালেদা জিয়া ফেরত এসেছেন, তো এর বিএনপির কি কোনো পরিবর্তন আসতে পারে, মানে বিএনপির দলের মধ্যে এবং দেশের রাজনীতিতে এটার প্রভাব পড়তে পারে কিনা খালেদা জিয়া? অবশ্যই প্রভাব পড়বে। ম্যাডাম খালেদা জিয়া মানেই বাংলাদেশ, ম্যাডাম খালেদা জিয়া মানেই বিএনপি। ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, তারপরেও কিন্তু তিনি রাজনীতিতেই ছিলেন, হয়তো সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেননি। আমি যেটা বলছিলাম যে বিএনপির একটি ভুল সিদ্ধান্ত, একটি কার্যক্রম এই জাতিকে মহাবিপদে ফেলতে পারে। আবার বিএনপির একটি সঠিক পদক্ষেপ, সঠিক সিদ্ধান্ত এই জাতিকে যে কোনো মহাবিপদ থেকে রক্ষা করতে পারে। সুতরাং বিএনপি ভুল করা চলবে না। আর যাই হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ এদেশের রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগকে এদেশে পুনর্বাসিত করা যাবে না, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আনা যাবে না। এই যে মানুষের চাহিদা, এই যে তরুণ প্রজন্মের চাহিদা, এই যে 4 কোটি ভোটার যারা ভোট দিতে পারে নাই গত 3টি নির্বাচনে, তাদের যে চাহিদা, এগুলোকে মাথায় রেখে বিএনপিকে তার কর্মসূচি প্রণয়ন করতে হবে, কথাবার্তা ওইভাবেই বলতে হবে। কারণ বিএনপির নেতৃবৃন্দের কাছে মানুষ আশা করে ওই ধরনের কথাবার্তা, যে ধরনের কথাবার্তা এই তরুণ প্রজন্ম পছন্দ করে। আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ। মনে রাখতে হবে 3 জন ছাত্র নেতা কিন্তু মন্ত্রিত্ব পালন করেছেন, এখনো 2 জন আছেন, 1 জন মাত্র অবসরে গিয়েছেন। সুতরাং ছাত্র নেতারা কোনো অভিজ্ঞতা ছাড়াই তারা কিন্তু তাদের মন্ত্রণালয় ভালো চালিয়েছেন। আমি মনে করি এই উপদেষ্টা পরিষদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের ব্যাপারে আমরা সন্দিহান আদৌ তারা কোনো দায়িত্ব পালন করছেন কিনা, করতে পারছেন কিনা। সুতরাং বিএনপি কে ভুল করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদের রাজনীতি একেবারে টোটালি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে কোনোভাবেই আওয়ামী লীগ যেন নির্বাচনে আসতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। এই সিদ্ধান্তগুলো বিএনপি কে বুঝে শুনে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। যে আমি ব্যারিস্টার সারোয়ার হোসেন, আপনার শেষ বক্তব্য। করিডোর জনগণের উপর চাপিয়ে দেওয়া যাবে না, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, যেটা ফখরুল আমি আর একটা লাইন একটু বলতে চাই উইথ পারমিশন। সেটা হলো এই করিডোর নিয়ে প্রশ্নটা আসছিল। করিডোর পৃথিবীতে আপনি দেখেন যে দেশে যতক্ষণই করিডোর দেওয়া হয়েছে, করিডোর কিন্তু আর কখনো ফেরত দেওয়া হয়নি। এটা লিবিয়া বলেন, এটা সিরিয়া বলেন, এটা ইরাক বলেন, এটা আফগানিস্তান বলেন, এটা ওই বসনিয়া বলেন, কোথাও করিডোর কিন্তু আর অরিজিনাল দেশের কাছে আর ফেরত যায়নি। সুতরাং মানবিক সহায়তার নামে যে করিডোর দেওয়া হচ্ছে, ভেবে দেখতে হবে এই করিডোরের লোকেশনটা কোথায়। এই করিডোরের জায়গাটা যদি এক সময় হাতছাড়া হয়ে যায় আমাদের, তাহলে সেখানে কি হইতে পারে, ভবিষ্যতে কি পরিকল্পনা থাকতে পারে এই করিডোরের। সেটা আবার কোন দেশের ক্যান্টনমেন্ট হয়ে না যায়, সেটা আবার কোন দেশের সামরিক একটা উপস্থিতির জায়গা না হয়ে যায়, ইত্যাদি কিন্তু বিবেচনায় রাখতে হবে। আমি এই বলে শেষ করব যে বিএনপি কোনো ভুল করবে না। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো উদ্যোগ নেবে না। বিএনপি বরং আওয়ামী লীগকে এদেশের রাজনীতি থেকে নিষিদ্ধকরণের যে প্রক্রিয়া, সেটাতে ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে বিএনপি সাথে রাখবে। তরুণ প্রজন্মকে ছাড়া আগামী নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত কঠিন হবে এবং সেই কঠিন জায়গায় আমরা পৌঁছাতে চাই না। এখানে আমার কাছে একটা তথ্য আসছে, সেটা হলো এখন থেকে প্রায় 40 মিনিট আগে আমাদের উপদেষ্টা সজীব মাহমুদ জয়, আসিফ মাহমুদ
সজীব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ ভুঁইয়া, সজীব। হ্যাঁ, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে যে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে রাজনীতি থেকে এবং বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এটা বেশ কয়েকদিন থেকে চলছিল, এটা চূড়ান্ত পর্বে আছে, যে কোনো সময় ডিক্লারেশন। আমি মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এই যে কাজটা করতে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ, আগে তো ছাত্রলীগে করাই হয়েছে। এইখানে হারুন ভাই আমি একটা জিনিস অ্যাড করি। আজকে আমি একটা পত্রিকা আমি ইন্টারভিউ দিয়েছি যে আপনি ছাত্রলীগকে ব্যান্ড করলেন, ছাত্রলীগকে কে সৃষ্টি করেছে? আওয়ামী লীগ। ছাত্রলীগকে সন্ত্রাসী লীগ কে পরিণত করেছে? মূল দলকে আওয়ামী লীগ। তো আপনি আপনি সাপের লেজ আপনি বন্ধ করলেন, সাপের তো মুখটা রয়ে গেছে। তো ঠিক আছে, সেদিকে আওয়ামী লীগ। এখন আপনি যুবলীগ অথবা যুবলীগ এবং ব্যান্ড করলে ওইটা আওয়ামী লীগকে ব্যান্ড করার যুক্তিযুক্ত আরো বাড়িয়ে দেয়। সো আপনি একটা অঙ্গ সংগঠন আপনি ব্যান্ড করলেন, এরা তো আবার বিভিন্ন দলে চলে যাচ্ছে, বলা হচ্ছে যে এরাই আবার এনসিপি তে নতুন হচ্ছে বা বিএনপি তে আসবে কিনা জানি না। ঠিক আছে, যে তারা নতুন করে এনসিপির ভিতরে ঢোকার চেষ্টা করছে, বদল করা যায়। আরেকটা জিনিস এখানে বলা প্রয়োজন, আমি মনে করি যে যারা কোনো অপরাধ করেনি তাদেরকে মিথ্যা মামলা জড়ানো উচিত না। এটা আমাদের দেশকে আরো বিভক্ত করে দেবে, আরো প্রতিহিংসার দিকে যাবে। এই জায়গাটা নিবারণ করা প্রয়োজন যে আওয়ামী লীগের 15 বছরে যখন মিথ্যা মামলা হয়েছে, এই সময় যেন মিথ্যা মামলা না হয়। যারা এগুলো করছে তারা ভুল করছে, তারা বিএনপির জন্য বিপদ ডেকে আনছে। যে এই মামলা বাণিজ্য, তোমাকে টাকা না দিলে আসামি বানাবো, আর টাকা দেয় নাই বলে আসামি, এইটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। বিএনপির প্রত্যেক জেলায় একটা চরিত্রবান মানুষ নিয়ে একটা কমিটি করা উচিত, যে যারা অন্যায় করে নাই তাদেরকে এইটা। আমি আরেকটু যোগ করবো শেষ করার আগে আরেকটু যোগ করবো, সেটা হলো আসিফ সাহেব, অর্থাৎ উপদেষ্টা আসিফ সাহেব যেটা বলেছেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, এবং আমি মনে করি তারপরেই আওয়ামী লীগের উপরে আসবে। কারণ ছাত্রলীগ হয়েছে, যুবলীগ হবে, স্বেচ্ছাসেবক লীগ আর বাকিগুলা খুব একটা ধর্তব্যের মধ্যে না আনলেও চলবে। কিন্তু এদেরকে করতে হবে, মূল কথা হলো এদেরকে করতে হবে, কারণ তারা বাংলাদেশের শত্রু, তারা এই জাতির শত্রু, এই দেশের মানুষের শত্রু, এই দেশের সার্বভৌমত্বের শত্রু, এবং তারা একটা বিদেশি শক্তির হয়ে এই দেশে তারা দীর্ঘদিন আমাদের অপশাসন করেছে। সুতরাং এইটাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সেই সাথে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাবো, আপনারা সংস্কারের নামে কালক্ষেপণ করবেন না, এদেশের মানুষকে এত বোকা ভাববেন না। এদেশের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন। আমি মনে করি দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের মানুষের রাজনৈতিক সচেতনতা হার অনেক বেশি। সুতরাং এই মানুষগুলোকে আপনারা বোকা মনে করে আপনারা দীর্ঘ সময় নিবেন সংস্কারের নামে এবং ক্ষমতায় থাকতে চাইবেন, এই আশাটা হয়তো আপনাদের জন্য ভবিষ্যতে খারাপ হতে পারে। সুতরাং যৌক্তিক নির্বাচন করার জন্য যে সমস্ত সংস্কার করা প্রয়োজন সেগুলো শেষ করেন, এবং শেষ করে দ্রুত নির্বাচন দেন, এবং গণতান্ত্রিক সরকারের মাধ্যমে বাকি কার্যক্রম চালানোর জন্য তাদের হাতে দায়িত্ব অর্পণ করেন। অনেক ধন্যবাদ।